রাত 12টার সময় যখন ছেলে দরজায় নক করে বলল, মা একটু বাইরে এসো, তখনই বুঝে গেছি বাইরে ও কিছু একটা আয়োজন করেছে। রাত 12টার সময় ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন ছেলে না থাকলে কিছুতেই সম্ভব না। আমি বললাম একটু দাঁড়া, অ্যাটলিস্ট জামাটা চেঞ্জ করে আসি। সামনে ওর নতুন টি শার্টটা রাখা ছিল, ওটাকেই গলিয়ে নিলাম। আমার ছেলের এটাই আবদার ছিল, এই দিনটাকে না কাটিয়ে কলকাতায় ফিরতে পারবে না। আজকে ফর দ্য ফার্স্ট টাইম মাঝরাত থেকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। বাড়িতেই ছিলাম, সারাদিন রান্নাঘরেই ঘোরাফেরা করছি, অথচ এই জিনিসগুলো কখন এলো বুঝতেই পারলাম না। আসলে ব্যাঙ্গালোরে ব্লিঙ্কিট বলো, সুইগি বলো, ওদের সার্ভিস এতটাই ভালো, সারা রাত কি না পাওয়া যায়। ইয়াংস্টার্সদের জায়গা, সারা রাত সার্ভিস তো দিতেই হবে। আর গেটে এন্ট্রির সময় যেহেতু ওর কাছে কল আসে, তাই কখন যে দরজা খুলেছে সেই আওয়াজও পাইনি। টেবিলের ওপরে ছিল ওর আর ওর বাবার পছন্দের কোল্ড কাট প্ল্যাটার, আর তার সঙ্গে কিছু এক্সটিক চিজ, আর আমার পছন্দের তিরামিসু কেক, আর ওর নিজের হাতে বানানো চিলি ম্যাঙ্গো ফ্লেভারের একটা ককটেল। লাইটটা অফ করে দুটো সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে মুহূর্তের মধ্যে হি মেড দ্য ইভিনিং পিকচার পারফেক্ট। সত্যি মনে থাকবে কিন্তু, তাই না? আমি খুব একটা কোল্ড কাটস খেতে ভালোবাসি না, তাই আমি খেলাম শুধু চিজ। আমার ফোকাসটা ছিল কেকটার দিকে। দিস ওয়ান ইজ মাই ফেভারিট। এবার একটা মজার জিনিস দেখতে পাবে। কেক কাটিং হলো, তারপর আমি সুব্রতকে কেকটা খাওয়ালাম। এরপর আমি ওয়েট করে আছি যে সুব্রত আমাকে খাওয়াবে। ও মা, নিজে কেকটা খেয়ে তারপর ওখান থেকে একটা বিস্কিট নাকি তুলে নিজেই খেতে লাগলো। ছেলে বলল, বাবা তুমি মাকে খাওয়াবে না? ও হ্যাঁ, তাই তো ভুলে গেছিলাম বলে তারপর আমাকে খাওয়ালো। আমি কেক খাবো কি, হাসতে হাসতেই আমার চোখে জল এসে গেল। যাই হোক, কেক কাটা হলো, তারপর ওই মাঝরাতে তিনজনে মিলে বসে গেলাম খাওয়া দাওয়া নিয়ে। এবার ব্যাঙ্গালোর ট্রিপের কিছু আনফরগেটেবল মোমেন্টস। ফার্স্ট টাইম যখন আদিযোগীর সামনে দাঁড়ালাম, চোখের জল কিছুতেই থামাতে পারছিলাম না। বান্দিপুর ফরেস্টে যখন রাতে তিনজনে মিলে হাঁটছিলাম, সানসেট টাইমে সাফারি, নন্দী হিলসের তিনজনে তিনটে বেঞ্চে বসে সানসেট দেখা, অনেকটা ট্রেক করে মেলুকোটেতে মন্দির অবধি পৌঁছানো, তারপর সেই অদ্ভুত সানসেটটা এনজয় করা। এইসব সুন্দর মুহূর্তের অ্যালবামের মধ্যে এই মুহূর্তটাও কিন্তু একটা পিকচার পোস্টকার্ড হয়ে ঢুকে গেল। আর এই সব সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলে তোমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, হোয়াট প্রম্পটেড ইউ টু বি অ্যান ইনফ্লুয়েন্সার? আরে ইনফ্লুয়েন্সার কি, তাই তো আমি জানতাম না। ইউটিউবে আমার জীবনের কিছু মুহূর্তগুলো ডকুমেন্টেড থাকবে, দ্যাট ওয়াজ দ্য পারপাস। তারপর এক এক করে তোমরা আমার বন্ধু হলে, অ্যান্ড দেন বিকেম মাই ইউটিউব ফ্যামিলি। মাঝরাতে এরকম খাওয়া দাওয়া করে রাতে ঘুমোতে ঘুমোতে বেশ লেট, আর সকালবেলা উঠে মনে হচ্ছিল যেন শুধু ব্ল্যাক কফির উপরে থাকতে পারলেই ভালো হয়। তবে ছেলে বলল, তাড়াতাড়ি চান টান করে রেডি হও, আমরা যাব লাঞ্চে টু এ প্লেস কল দ্য অনলি প্লেস। এখানে নাকি দারুণ স্টেক পাওয়া যায়, দ্য বেস্ট স্টেক ইন ব্যাঙ্গালোর। আর এই ঠিকানাটা ওকে আমার বন্ধু আদিত্য দিয়েছে খুবই রিসেন্টলি, একদিনের জন্য ও যখন এবার হায়দ্রাবাদে গেছিল। তখন থেকেই মনে হয় ওর মাথায় ছিল যে এবার মা বাবাকে অ্যানিভার্সারিতে দ্য অনলি প্লেসেই দিয়ে যাব। দেখো মুখটা কেমন গোমরা করে বসে আছে। ও এত এন্থুনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আর ওর মনে হয়েছে মা বাবা খাওয়া দাওয়ায় কিছু ইন্টারেস্টই দেখাচ্ছে না। আসলে আই এম নট আ স্টেক পারসন। আমি আমার জন্য অর্ডার করলাম একটা ক্রাম ফ্রাইড ফিশ। তারপর ওর মুখের অবস্থা দেখে আমি সুব্রতকে বললাম, ভালো করে খাও। সুব্রতও বুঝে গেল। তারপরে জমিয়ে স্টেক অর্ডার করা হলো ওদের দুজনের জন্যে। তারপর গিয়ে আমার ছেলের মুখে আমি একটু হাসি দেখলাম। আসলে ও নিজে বেশি খায় না, কিন্তু ও জানে যে ওর বাবা এসব খেতে খুব ভালোবাসে, আর বাবার জন্যেই এসব বিভিন্ন খাওয়া দাওয়ার জায়গাগুলো এক্সপ্লোর করা। তবে সত্যি বলছি, তোমরা যারা স্টেক লাভার্স আর ব্যাঙ্গালোরে থাকো, আই এম শিওর ইউ নো অ্যাবাউট দিস প্লেস। আর যদি না জেনে থাকো, ইউ মাস্ট ট্রাই দিস প্লেস। এখানকার ফুড, পোর্শন আর প্রাইস সব কিছুই ভীষণ ভালো, অনেকটা আমাদের কলকাতার মোক্যাম্বো, পিটার ক্যাট ওই রকম বলবো না, ইট ইজ ডেফিনেটলি বেটার। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি ফিরিনি। বেশ কয়েকদিন আগে ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, মা অ্যানিভার্সারির দিন তুমি কি করতে চাও? তোমার কোনো ইচ্ছে থাকলে বলো, ইউ হ্যাভ এনি স্পেশাল প্ল্যানস অর সামথিং। ইনিশিয়ালি প্ল্যান হয়েছিল আমরা এই দিনটা
কুর্গে কাটাবো। আর সেই জন্যে বেশ কয়েকটা হোমস্টে আমরা দেখেও রেখেছিলাম। তখন মাইসোর, বান্দিপুর এইসব জায়গায় যাবার প্ল্যানগুলো হয়নি। তারপর মনে হলো এদিক ওদিক অনেকটাই তো ঘুরলাম, এটা নেক্সট ট্রিপের জন্যই রেখে দিলাম। আর কলকাতা ফেরার দিন যত কাছে এসে যাচ্ছে মনটাও ভারী হয়ে যাচ্ছে, দূরে কোথাও যেতে আর ইচ্ছে করছিল না। তাই ছেলেকে বললাম অ্যানিভার্সারির দিন পারলে আরেকবার আদি যোগী দর্শন আমাকে করিয়ে দে। আর সেই জন্যে আজকে আরেকবার বেরিয়ে পড়েছি আদি যোগী দেখতে। জায়গাটা কি অসম্ভব সুন্দর দেখো। আর এখানে আস্তে আস্তে রাস্তার দুদিকে শুধু দেখছিলাম ভিনিয়ার্ডস। আমি প্রথমে বুঝতে পারিনি, সুব্রতকে জিজ্ঞেস করলাম এগুলো কি। সুব্রত বলল গ্রেপস। এখানেই বোধহয় গ্রেট প্যানিয়ন ভিনিয়ার্ড। তোমরা আমাকে বলেও ছিলে দেখে আসতে। আর 1 মার্চে একটা হারভেস্ট ফেস্টিভ্যালও ছিল। ছেলে বলছিল বুকিং করার কথা, কিন্তু সুব্রত বলল থাক, এসব আর দরকার নেই। তার চেয়ে আজকের দিনে আমরা আরেকবার এখানে আসতে পেয়ে খুব খুশি। আর সুব্রত আমাদের এখানে এসে বলছিল আমাকে কিন্তু লোকজন প্রফেশনাল ফটোগ্রাফার মনে করছে, দুজন অলরেডি বলেছে ছবি তুলে দিতে। সুব্রতর সঙ্গে সবসময় এটা হয়। একটা ব্লু ব্লেজার ছিল, সেটা পরে যদি কখনো ট্রেনে উঠেছে, কত লোকেই যে টিকিট নিয়ে চলে আসতো কোন দিকে সিট জানার জন্যে। সুব্রত আবার কিছু না বলে হাসি মুখে গাইডও করতো। মজার লোক, কিন্তু যতক্ষণ থাকবে ফুল অন এন্টারটেনমেন্ট। যাই হোক, আজকে কিন্তু আদি যোগী দেখতে অনেক লোকজন এসেছে। মহাশিবরাত্রির পর এখানে যে ভিড় হবে সেটা তো এক্সপেক্ট করেই ছিলাম। তাই আগের বার যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলটা ফিল করেছিলাম সেটা এবার মিসিং ছিল। তবে জায়গাটার পজিটিভ এনার্জিটা এতটাই স্ট্রং, এত ভিড়ের মধ্যেও কানেক্ট করার একটা মোমেন্ট পেয়েই যাবে। আচ্ছা, আজকে যে শাড়িটা আমি পরেছি তোমাদের মনে পড়ছে? আমি, দিদি, সুব্রত সবাই মিলে বং কালেকশনে গিয়েছিলাম। আর সেখানে সুব্রত আমাকে এই শাড়িটা পছন্দ করে দিয়েছিল। যদিও অ্যানিভার্সারির জন্য সুব্রত আমাকে একটা এক্সক্লুসিভ কাঁথা স্টিচের শাড়ি কিনে দিয়েছিল তসরের ওপর। অবন্তীর থেকেই নিয়েছিলাম। সেটা অবশ্য আমি আগেই বিয়েবাড়িতে পরে ফেলেছি, তোমরা হয়তো দেখেছ। যাই হোক, আজকে শাড়িটাতে আমাকে কেমন লাগছে জানিও। তবে ব্লাউজটা কিন্তু রূপা বেশ ভালোই বানিয়েছে। আদি যোগীর গলায় রুদ্রাক্ষের মালাটা শুধু আমি দেখছিলাম, কি যে সুন্দর দেখতে লাগছিল না। 3 বার পরিক্রমা করে আমি এসে চুপচাপ এই জায়গাটায় বসে গেলাম। সুব্রতকে, ছেলেকে কাউকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ বসে থাকার পর দেখলাম ছেলে কোথা থেকে চলে এলো। অন্ধকার হওয়া অবধি আমরা দুজন ওখানে বসেছিলাম। তারপর মনে হলো লাইট অ্যান্ড সাউন্ড শুরু হওয়ার আগে একটা কফি খেয়ে আসতে হবে। সুব্রতকে কল করলাম, তারপরে 3 জনে মিলে কফি খেয়ে চলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। এই পুরো লাইট অ্যান্ড সাউন্ডের বেস্ট মোমেন্টটা কখন লাগে বলো তো? একদম শুরুতে এই সময়টা। চারিদিকের সব লাইট বন্ধ অ্যান্ড দেয়ার ইজ পিন ড্রপ সাইলেন্স। তবে এটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম আগের বার। আর এবার লাইট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আমি সেই সময়ের সিনেমা হলে ঢুকে পড়েছি যখন মাল্টিপ্লেক্স ছিল না। হিরোর এন্ট্রিতে যেরকম সিটি বাজতো ঠিক সেরকম সিটি বাজা শুরু হলো। তারপর ওখান থেকে 2 ঘন্টার ড্রাইভ। বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল অলমোস্ট 10:30। আজকে আমাদের স্পেশাল দিনটা কেমন কাটলো তোমাদের সঙ্গে প্রায় পুরোটাই শেয়ার করলাম। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।